আজকে যে ক্লাসটা আমি করব সেটা মূলত যারা দশম শ্রেণীতে পড়ছো তাদের জন্যই আজকে মূলত এই ক্লাসটি। দশম শ্রেণীর অনেক বিষয় আছে যেগুলোকে খুব গুরুত্ব সহকারে পাঠ করতে হয়, এবং যার টেক্সট খুব গুরুত্বপূর্ণ। টেক্সটের প্রত্যেকটা শব্দ বা বাক্য সঠিকভাবে যদি পড়া না থাকে এবং যদি সেটা সঠিকভাবে বিশ্লেষণ করা না থাকে, তাহলে তোমাদের যে মাধ্যমিকের যে প্রশ্নর যে প্যাটার্ন এবং সেই প্রশ্ন প্যাটার্নে যে লাইন তুলে যে কোশ্চেন যেগুলো হয়, উদ্ধৃতিমূলক যে কোশ্চেন, সেই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের তার উত্তর যথাযথভাবে দিতে কিন্তু একটা সমস্যা হয়। তো সেই জন্যই দশম শ্রেণীর যারা ছাত্রছাত্রী আছো তাদের জন্যই মূলত আজকে এই ক্লাসটি আমি করব। খুব ভালো করে শুনবে। খুব গুরুত্বপূর্ণ একটি কবিতা তোমাদের পাঠ্যে আছে। যে কবিতা সেটা হচ্ছে কবি শঙ্খ ঘোষের আয় আরও বেঁধে বেঁধে থাকি। এই যে কবিতাটি আছে, এই কবিতাটি আজকে আমি তোমাদেরকে বিশ্লেষণ করব তোমাদের সামনে। প্রত্যেকটা চরণ আমি পাঠ করে প্রত্যেকটা শব্দের আমি মানে এবং তার বিশ্লেষণ, তার যে ইনার মিনিংও আছে, তার মধ্যে যে গূঢ়ার্থ আছে, রূপক অর্থ আছে, প্রতীক অর্থ আছে, এই সমস্ত কিছু তোমাদেরকে আমি আজকে বলবো, বিশ্লেষণ করব, ব্যাখ্যা করব, এবং খুব সহজভাবে, সবথেকে বড় কথা যেটা, যে তোমাদের কাছে সহজভাবে বোধগম্য হওয়াটাই হচ্ছে আসল ব্যাপার। তাহলে তোমরা ওখান থেকে যে কোনো প্রশ্নই আসুক না কেন, সেই প্রশ্নের উত্তর কিন্তু তোমরা যথাযথভাবে কিন্তু তোমরা নিজেরাই লিখতে পারবে। আর সবথেকে বড় কথা, মাধ্যমিকে তোমরা নিজেরা যদি লিখতে পারো, এবং সেই নিজেদের যে ভাষাগতভাবে লিখলে সেটার মূল্যায়ন কিন্তু অনেক বেশি পাবে, তার ইম্প্যাক্ট কিন্তু অনেক বেশি। এবং সেটা তখনই সম্ভব হবে যখন তোমরা সেই বিষয়টাকে খুব সহজভাবে হৃদয়ঙ্গম করতে পারবে, উপলব্ধি করতে পারবে। আমি সেইভাবেই তোমাদেরকে আই আরও বেঁধে বেঁধে থাকি নামক যে কবিতা শঙ্খ ঘোষের, সেটা আমি সেইভাবেই তোমাদেরকে আজকে আমি তোমাদেরকে বোঝাচ্ছি। সর্বপ্রথম যেটা বলতে হয় যে যে কোনো রচনাকে বুঝতে গেলে বা পাঠ করতে গেলে তার যে রচনাকার, সেই রচনাকার সম্পর্কে আমাদের দু একটি কথা, এখানে খুব বেশি বলার প্রয়োজন নেই, দু একটা কথা তোমাদেরকে জেনে রাখতে হয়। সেই দু একটা কথা জেনে রাখার পরিপ্রেক্ষিতেই আমি কবি পরিচিতি এক দু বাক্যে আমি দিচ্ছি। সেটা হচ্ছে যে শঙ্খ ঘোষ বাংলা সাহিত্যের, বিশেষ করে বলতে গেলে বাংলা কাব্য সাহিত্যের একজন অন্যতম কবি। এবং 50-এর দশকের যে সমস্ত কবি যারা এসেছিলেন, সুনীল গঙ্গোপাধ্যায়, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, শঙ্খ ঘোষ তাদের মধ্যে অন্যতম। তাহলে 50-এর দশকের এইটুকু মনে রাখবে যে 50-এর দশকের একজন অন্যতম প্রধান কবি হচ্ছেন শঙ্খ ঘোষ। তোমাদের যে কোনো রচনা বা রচনাকারের সময়টা একটু জেনে রাখবে। সময়টা জেনে রাখলে কী হয় সুবিধা, কারণ সময়ের ছাপ সব কবিতার মধ্যেই আসে, কিছু না কিছু আসে। তাহলে সেই সময়টা জেনে রাখলে কবিতা বা যে কোনো রচনা, গদ্য পদ্য যাই হোক না কেন, সেই রচনার সম্পর্কে সম্যক একটা জ্ঞান কিন্তু তোমাদের আসবে। তাহলে সেই অর্থে 50-এর দশকের কবি হচ্ছেন শঙ্খ ঘোষ। এবং শঙ্খ ঘোষের প্রথম যে কবিতা, মানে কাব্যগ্রন্থ যেটা, দিনগুলি রাতগুলি, প্রথম কাব্য, যেটা 1956 সালে প্রকাশিত হয়েছিল। আর তোমাদের এই যে পাঠ্য আই আরও বেঁধে বেঁধে থাকি, এই মানে কবিতাটি মূলত এর উৎস হচ্ছে কি না, এটা নেওয়া হয়েছে জলই পাষাণ হয়ে আছে, যেটা এই কবিতাগুলো লেখা হয়েছিল 2001 থেকে 2003 খ্রিস্টাব্দের এই মধ্যবর্তী সময়কালের মধ্যে, কিন্তু কাব্যগ্রন্থটি প্রকাশ পেয়েছিল 2004 খ্রিস্টাব্দে। তো এই হচ্ছে কবি পরিচিতি। এবার এরপরে আমরা মূল যে কবিতা আই আরও বেঁধে বেঁধে থাকি, এই মূল কবিতার আলোচনা আমরা কিন্তু এবারে তোমাদের সামনে করব। খুব ভালোভাবে তোমরা টেক্সটটা কাছে রাখো, কাছে রাখলে তোমরা আরও ভালোভাবে এটা বুঝতে পারবে। আই আরও বেঁধে বেঁধে থাকি, এই যে কবিতাটি, এই কবিতাটি যে মূল কাব্যগ্রন্থ, সেই কাব্যগ্রন্থের নাম হচ্ছে জলই পাষাণ হয়ে আছে। শঙ্খ ঘোষের এই জলই পাষাণ হয়ে আছে কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছিল 2004 খ্রিস্টাব্দে। তো সেই কাব্যগ্রন্থেরই একটা গুরুত্বপূর্ণ কবিতা আই আরও বেঁধে বেঁধে থাকি। এসো আমরা কবিতাটি এবারে প্রত্যেকটা চরণ আমরা
পড়ব এবং পড়ে আমরা সেই চরণের প্রত্যেকটা শব্দের আমরা চেষ্টা করব যে অর্থগুলোকে আমরা তোমাদের কাছে পরিষ্কার করতে। দেখো, কবিতার শুরুতেই আছে, আমাদের ডান পাশে ধস, আমাদের বাঁয়ে গিরিখাদ। অর্থাৎ এখানে আমাদের, প্রথমে তোমাদের জানতে হবে যে এখানে আমাদের বলতে কাদের কথা বলা হচ্ছে। দেখো, এই কবিতায় শঙ্খ ঘোষ, কবি শঙ্খ ঘোষ সাধারণ নিরন্ন মানুষ যারা যারা অত্যাচারিত, যারা অত্যাচার হচ্ছে, বারংবার অত্যাচারিত হচ্ছে, তো তাদের প্রতিনিধিত্ব করেছেন এই কবিতার মধ্য দিয়ে। এবং সেই প্রতিনিধিত্ব করার ফলে এখানে আমাদের বলতে সেই সাধারণ নিরন্ন অত্যাচারী যারা মানুষ বা অত্যাচার হচ্ছে যে সমস্ত মানুষ, সেই মানুষ হচ্ছে এখানে আমাদের কথাটা। তো সেখানে তাই বলছে, আমাদের ডান পাশে ধস, অর্থাৎ আমাদের ডান পাশেতে, এখানে ধস হচ্ছে একটা রূপক হিসেবে ব্যবহার করা হয়েছে, প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ ধস বলতে এখানে বিপদ, ধ্বংসের একটা রূপ। তাহলে ডান পাশে আমাদের বিপদ, আমাদের বাঁয়ে গিরিখাদ, এবং বাম পাশেতেও বিপদ, গিরিখাদ আমাদের মধ্যে আমাদের আছে। অর্থাৎ আমরা ডান দিকে গেলেও আমাদের মৃত্যু অনিবার্য, এবং বাঁয়ে এলেও আমাদের মৃত্যু অনিবার্য। আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ। এছাড়াও আমাদের মাথায়, এবারে ডান দিকে বিপদ, বাম দিকে বিপদ, তাহলে আমরা যাব কোন দিকে? সাধারণ নিরন্ন মানুষ বাঁচার তাগিদে এবার তাকালেন উপরের দিকে, অর্থাৎ আকাশের দিকে। যদি সেখানে তাদের কোনো আশ্রয় থাকে, সাধারণ নিরন্ন মানুষের যদি কোনো আশ্রয় সেখানে থেকে থাকে, বাঁচার যদি কোনো রসদ থাকে, সেই জন্য তারা তাকালেন উপরের দিকে। কিন্তু সেখানেও বিপদ, সেখানেও কি আছে না, আমাদের মাথায় বোমারু। বোমারু হচ্ছে আকাশ থেকে বিমানের মাধ্যমে অতর্কিতে যে বোমার আঘাত, এবং সেই অতর্কিত আঘাতে মানুষকে তথা মানব সভ্যতাকে ধ্বংস করে দেয়। কিন্তু সেদিকেও কিন্তু তাহলে এই সাধারণ নিরন্ন মানুষ কিন্তু শান্তি পাচ্ছে না, তাদের বাঁচার মৌলিক অধিকার তারা পাচ্ছে না। তাহলে ডান পাশে তারা বাঁচার কোনো অধিকার পেল না, কারণ সেখানে ধস, বাঁ পাশে গিরিখাদ, মাথাতেও বোমারু, অর্থাৎ তিন দিকেই মৃত্যু সুনিশ্চিত। এরপর তারা কোন দিকে যাবে? এবার তারা কোন দিকে তাকাবে? ডান দিকে, বাঁ দিকে, উপরে, সমস্ত দিক দিয়ে তারা দেখে নিল। এরপর একটা দিকে আছে, তারা তাকালেন তাদের পায়ের দিকে। চতুর্থ লাইনে দেখো, পায়ে পায়ে হিমানির বাঁধ। হিমানি শব্দ, এখানে হিমানি শব্দের অর্থ কি না, হিমানি শব্দের অর্থ হচ্ছে তুষার। অর্থাৎ তাহলে এই তুষারের বাঁধ অর্থাৎ কি না, এখানেও এই তুষারকেও অতিক্রম করে যাওয়া সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। তাহলে দেখো, এবারে কবিতার এই যে চারটে চরণ আমরা পড়ালাম, এই চারটে চরণে কিন্তু দেখো সাধারণ নিরন্ন মানুষের যে বিপদ সংকুল যে অবস্থা, সেই বিপদ সংকুল অবস্থার কথা কবি সুন্দরভাবে এই চারটি চরণের মধ্য দিয়ে আমাদেরকে কিন্তু বলে দিয়ে গেলেন। এরপরে আমাদের পরের যে চরণগুলো আছে সেইগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে। তাহলে এই যে চারদিকে তাদের বিপদ, সাম্রাজ্যবাদী শক্তির যে বিভীষিকাময় পরিবেশ, এই পরিবেশ থেকে বাঁচার পথ কিন্তু সাধারণ মানুষের নেই। তাই বলছেন, সাধারণ মানুষের প্রতিনিধিত্ব হয়ে করে কবি বলছেন, আমাদের পথ নেই কোনো। এই পথ কিসের পথ? এই পথ বাঁচার পথ, এই পথ ভবিষ্যৎ প্রজন্মকে টিকিয়ে রাখার পথ। কিন্তু সেই পথ আর নেই, সেই পথ কিন্তু চারিদিকে পথ কিন্তু বন্ধ। আমাদের ঘর গেছে উড়ে। সাধারণ মানুষদের, নিরন্ন মানুষদের যদি কিছু না থাকে, মাথার উপরে এক টুকরো যদি ছাদ থাকে, অর্থাৎ তাদের আশ্রয়ের যে জায়গা, সেই আশ্রয়ের জায়গাটাও যদি থাকে, তবু মানুষ একটু শান্তিতে থাকতে পারে। কিন্তু এখানে সেই সাধারণ মানুষের ট্র্যাজেডি বা ট্র্যাজিক পরিণতি একটা চূড়ান্ত জায়গায় যেন কবি নিয়ে যাচ্ছেন।
সেখানে বলছেন আমাদের ঘর গেছে উড়ে। অর্থাৎ এই সাধারণ মানুষদের বেঁচে থাকার রসদ, একটা আশ্রয়, এক টুকরো আশ্রয়, সেটাও কিন্তু তাদের আর নেই। সেটাও কিন্তু এই সাম্রাজ্যবাদী শক্তির বিভীষিকাময় অত্যাচারের সামনে সেই ঘর কিন্তু তাদের হারিয়ে গেছে, উড়ে গেছে। কবিতার পরের যে অংশ আসছে আমাদের, সেখানে হচ্ছে আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। এখানে কবি দেখাতে চেয়েছেন যে এই যে সাম্রাজ্যবাদী যারা অত্যাচার করে, তাদের হাত থেকে এমনি মানুষ তো বটেই, শিশুদেরও কিন্তু কোনো পরিত্রাণ নেই। তাদেরকেও কিন্তু সব বানানো হয়েছে, অর্থাৎ লাশ বানানো হয়েছে। শিশুদেরকেও কিন্তু অত্যাচার করা হয়েছে। তাদের হিংস্রতা, এই সাম্রাজ্যবাদী শক্তি, অর্থাৎ সব থেকে আরও ভালো করে বললে এই যে সন্ত্রাস কবলিত যে আজকের এই যে পৃথিবী, এই সন্ত্রাস কবলিত এই পৃথিবীতে তাদের হিংস্র দৃষ্টির সামনে সামান্য নিরুপায় শিশুদেরও কিন্তু পরিত্রাণ নেই। তাই আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে, কাছে এবং দূরে, এখানে ওখানে সেই শিশুদের সব কিন্তু ছড়ানো আছে। আমরাও তবে এইভাবে এ মুহূর্তে মরে যাব নাকি? প্রশ্ন নিরন্ন মানুষের হয়ে এই প্রশ্ন করছেন স্বয়ং কবি করছেন। কি না, আমরাও তবে এইভাবে, কিভাবে? অর্থাৎ এই সন্ত্রাস কবলিত জায়গায় যেভাবে সাধারণ মানুষকে, নিরন্ন মানুষকে অত্যাচার করা হচ্ছে, যেভাবে শিশুদেরকে অত্যাচার করা হচ্ছে, তাহলে এইভাবেই কি আমরা সাধারণ মানুষরা, এইভাবেই কি আমরা বেঁচে থাকব, বা এইভাবেই কি আমরা মরে যাব? আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? কবির মনে সংশয় বা প্রশ্ন। কার কাছে প্রশ্ন? এই প্রশ্ন সভ্য সমাজের কাছে, এই প্রশ্ন সমস্ত বিবেকবান মানুষদের কাছে, যে আমাদের পরিণতি তাহলে কি হবে? এই যে প্রতিকূলতা, চারিদিকের যে এই যে প্রতিকূলতা, হানাহানি, এই হানাহানিতে আমাদের পরিণতি কি হবে? আমাদের পথ নেই আর, আয় আরও বেঁধে বেঁধে থাকি। কবিতায় চূড়ান্ত যে জায়গা একটা এখানে কিন্তু প্রতিফলিত করছেন কবি। বলছে আমাদের পথ নেই আর, এটা নিশ্চিত যে আমাদের কোনো দিকে যাওয়ার কিন্তু পথ নেই। সুস্থভাবে বাঁচার আর কোনো উপায় আমাদের নেই। তাহলে আমাদের বাঁচাতে পারে একমাত্র কিসে? না, আমাদের দৃঢ়বদ্ধ সংঘবদ্ধতা। এক হয়ে আমাদের থাকতে হবে। এই এক হয়ে থাকারই মন্ত্র যেন কবি এখানে শেখালেন, এবং তিনি সোচ্চারভাবে উচ্চারণ করলেন, আই আরও বেঁধে বেঁধে থাকি। অর্থাৎ এই আই আরও বেঁধে বেঁধে থাকি, এই কথাটির মধ্য দিয়ে কবি সমগ্র মানুষকে, মানবের যে সংঘবদ্ধতা, সেই সংঘবদ্ধতার কথা তিনি কিন্তু এখানে খুব সুন্দরভাবে কিন্তু আমাদের কাছে বললেন। কবিতার পরবর্তী অংশে আমরা পাচ্ছি যেটা, আমাদের ইতিহাস নেই, অথবা এমনই ইতিহাস। এই যে অসহায় মানুষ, নিরন্ন মানুষ, এদের কথা বলছেন কবি। তিনি বলছেন যে সাধারণ মানুষ কোনো দিনই ইতিহাসে স্থান পায় না, কারণ তাদেরকে সেই রকম যোগ্যই মনে করা হয় না। সেই জন্য বলছে আমাদের ইতিহাস নেই, অথবা এমন ইতিহাস, কিংবা ইতিহাস এইভাবেই লেখা হয়, অর্থাৎ আমাদেরকে বাদ দিয়ে ইতিহাস লেখা হয়। ইতিহাসে তাদের কথা লেখা হয় যারা তথাকথিত সভ্য, আর আমাদের মতো তথাকথিত সো কল্ড অসভ্য জাতির নিরন্ন মানুষের জন্য কিন্তু কোনো ইতিহাস নেই। আমাদের চোখ মুখ ঢাকা, আমরা ভিখারি 12 মাস। আমাদের চোখ মুখ ঢাকা। কলুর বলদ, জানো তোমরা যে আগেকার দিনে যখন কলুর ওই বলদ গরুকে যখন টানা হতো, তো তখন তাদের চোখগুলো বন্ধ করে দেওয়া হতো। তারা জানে না যে কোন দিকে আমরা ঘুরছি, তাদেরকে যেভাবে নিয়ে যাওয়া হতো সেইভাবেই যেত। তো আমাদের এখনকার নিরন্ন মানুষের, অসহায় মানুষদের অবস্থা ঠিক তাই। আমাদের চোখ মুখ ঢাকা আছে। আমরা জানি না যে আমাদের পরিণতি কী, আমাদের কোন দিকে কী নিয়ে যাচ্ছে, আমরা কিছুই জানি না। এরপরই কবি তার চূড়ান্ত ভাবনা প্রকাশ করছেন, আমরা ভিখারি 12 মাস।
এখানে ভিখারি শব্দটা খুব গুরুত্বপূর্ণ শব্দ। আসলে ভিখারি হচ্ছে এখানে মানবিক বা মানসিক দৈন্যতা। এই মানসিক দৈন্যতা বোঝাতে এখানে ভিখারি শব্দটা ব্যবহার করা হয়েছে। বিবেকহীনতা আমাদের মধ্যে, আমাদের হৃদয় বিবেক শূন্য, সেই জন্য আমরা ভিখারি। এবং আমরা চিরকাল এই ভিখারি অবস্থাতেই কিন্তু রয়ে গেছি, অর্থাৎ বিবেকহীনভাবেই কিন্তু আমরা বেঁচে আছি, বা মানসিক দৈন্যতা আমাদের এইভাবেই কিন্তু রয়ে গেছে। তাহলে এই ভিখারি শব্দের মধ্য দিয়ে মনে রাখবে তোমরা যে এই যে ভিখারি শব্দ, এই ভিখারি শব্দের মধ্য দিয়ে কবি মানুষের যে মানসিক দৈন্যতা, সেই দৈন্যতার কথা বলেছেন। আসলে কবি চাইছেন সবসময় যে এই যে প্রতিকূলতা এবং এই যে যুগ যন্ত্রণা, এই যুগ যন্ত্রণা থেকে আমাদেরকে মুক্তি পেতে হবে। সেই মুক্তির গান তিনি কিন্তু এখানে বাঁধার চেষ্টা করছেন। পরের জায়গায় দেখো, পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে। কবির মনের সংশয় যে পৃথিবী হয়তো বেঁচে আছে, এই যে অবস্থা, এই অবস্থাতে হয়তো পৃথিবী বেঁচে আছে, বেঁচে থাকার মতো করে চলছে, কিংবা কবি মনে হচ্ছে পৃথিবী হয়তো মরে গেছে। তারপরে বেঁচে আছে কি মরে গেছে, এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি কবির মনে সংশয় আছে যে যেভাবে চলছে এটা কি বেঁচে থাকা বলে? এটা তো মরে যাওয়ার সামিল। তাই বলছেন যে পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে, আমাদের কথা কে বা জানে, আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে। অর্থাৎ আমাদের কথা, এই নিরন্ন মানুষের কথা কেউ জানে না বা কেউ রাখে না, তাদের কথা কেউ মনে রাখে না। আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে। সমগ্র পৃথিবীর বুকে আসলে নেমে এসেছে এক গভীর অন্ধকার, এবং এই গভীর অন্ধকারে হিংসা, যুদ্ধ, রক্তক্ষয়, বিভেদ, বিচ্ছিন্নতাতে মানুষ ক্ষতবিক্ষত। এই ক্ষতবিক্ষত অবস্থায়, এই প্রতিকূল পরিবেশের অবস্থায় এক টুকরো বাঁচার আশায় মানুষ কিন্তু দৌড়ে দৌড়ে ঘুরছে, একটু শান্তি পাবো বলে, একটু মানবিকতা পাবো বলে, কিন্তু সেইটা কিন্তু সেখানে পাচ্ছে না। তাই বলছে আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে, এই কথাটা কবি এখানে বলছেন। কিছুই কোথাও যদি নেই, তবু তো কজন আছি বাকি। কিছুই কোথাও যদি নেই, কোনো জায়গায় শান্তি পাচ্ছেন না, কোনো জায়গায় সন্ত্রাসহীন জায়গা তিনি পাচ্ছেন না, সব জায়গায় যেন অত্যাচারের বিভীষিকাময় পরিবেশ। কিন্তু কবি তবুও আশাবাদী। তাই বলছেন তবু তো কজন আছি বাকি। কজন, এই কজন শব্দটা খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবে। এই কজন বলতে কারা? এই কজন হচ্ছে মানবতাবাদী মানুষ বা বিবেকমান মানুষ, যারা এখনো কিন্তু বেঁচে আছে, যারা এখনো এই অত্যাচারের সামনে তাদের বুক চিতিয়ে যারা এগিয়ে আসে মানব সভ্যতাকে বাঁচানোর জন্য, সেই কজনের কথা এখানে কবি কিন্তু বলছেন। তাই বলছেন তবু তো কজন আছি বাকি, আয় আরও হাতে হাত রেখে, আয় আরও বেঁধে বেঁধে থাকি। কবিতার শেষেই সেই কবি যেন সত্যবন্ধ অঙ্গীকার করছেন যে আমরা এসো, এই কঠিন পরিস্থিতিতে আমরা সবাই মিলে হাতে হাত রেখে থাকি, আয় আরও বেঁধে বেঁধে থাকি। মানবের সংঘবদ্ধতা কবিতার শেষে কবি যেন খুব সুন্দরভাবে এই জায়গায় আমাদের সামনে কিন্তু তুলে ধরলেন। তোমরা তাহলে নিশ্চয়ই এরপরে বুঝতে পারলে, সহজভাবে বুঝতে পারলে। আমি চেষ্টা করলাম তোমাদেরকে কবিতাটিকে সহজভাবে বিশ্লেষণ করতে। মনে রাখবে এই কবিতার মধ্যে শঙ্খ ঘোষ যে মূল কথাটা যে বলতে চাচ্ছেন সেটা হচ্ছে যে মানুষের সংঘবদ্ধতা, একত্রিত হয়ে থাকাটা। আমাদেরকে বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে মোকাবেলা করতে গেলে আমাদেরকে সকলে মিলে আমাদেরকে সংঘবদ্ধভাবে থাকতে হবে, এবং তাহলেই কী হবে না, আমরা আমাদের অস্তিত্বকে বাঁচিয়ে রাখতে পারবো। আসলে অস্তিত্ব সংকট যখন খুব গভীর হয়ে যায়, তখন আমাদের চারপাশটা কিন্তু আমাদের কাছে শূন্য মতো মনে হয়। তো সেই অস্তিত্ব সংকট যাতে আমাদের তৈরি না হয়, তার জন্য আমাদের সংঘবদ্ধতা, একত্রিত হওয়াটা আমাদের খুব প্রয়োজন। কবি শঙ্খ ঘোষ আমাদেরকে সেই বার্তাই কিন্তু তার এই আয় আরও বেঁধে বেঁধে থাকি নামক কবিতার মধ্যে আমাদেরকে বলে এলেন। তো
এই ছিল কবিতার আলোচনা। এই কবিতা থেকে এরপরে বিভিন্ন রকমের যে প্রশ্ন আসবে, বিশেষ করে লাইন দিয়ে চরণ দিয়ে যে ব্যাখ্যামূলক যে প্রশ্নগুলো আসবে, সেই ব্যাখ্যামূলক প্রশ্নগুলো তোমরা সেইভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবে, আর নিজে লেখার চেষ্টা করবে, বারবার টেক্সটটাকে পড়ার চেষ্টা করো, এবং বুঝতে অসুবিধা হলে এই ক্লাসটাকে তোমরা আবার রিপিটেডলি দেখো। যতবার দেখবে ক্লাসটা তত তোমাদের কাছে এটা আরও ভালোভাবে বোধগম্য তোমাদের হবে। আমি এইভাবে তোমাদের দশম শ্রেণীর ছাত্রছাত্রী যারা আছো, সেই অন্যান্য ক্লাসের মতোই একাদশ দ্বাদশ ক্লাসের মতনই দশম শ্রেণীরও সিলেবাস ধরে আমি টেক্সট ধরে আমি এইরকমই আলোচনা করব, এক একটা ক্লাস আমি আলোচনা করব। তোমরা প্রত্যেকটা ক্লাস পাওয়ার জন্য তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং অন্যদেরকেও বলো চ্যানেলটিকে যাতে সাবস্ক্রাইব করে, যাতে সকলেই এইভাবে সহজভাবে যে বোঝানোর যে জায়গাটা, ব্যাখ্যা বা বিশ্লেষণটা তাদের কাছে পৌঁছাতে আমি পারি।